বক্তব্য বিকৃতি, বিভ্রান্তি ও রাজনৈতিক অপব্যাখ্যার বিরুদ্ধে আজকে লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গোয়েবলস ও সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণহীন মিথ্যাচারের গল্প আমরা শুনে থাকি। জোসেফ গোয়েবলস ছিলেন হিটলারের নাৎসি জার্মানির তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রী। তিনি ছিলেন মিথ্যাকে সত্য বানানোর এক ভয়ঙ্কর কৌশলের রূপকার। গোয়েবলস বিশ্বাস করতেন একটি বড় মিথ্যাকে বারবার বললে মানুষ একসময় সেটিকে সত্য বলে মেনে নেয়। তার এই নীতি দিয়েই নাৎসি জার্মানি কোটি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করেছিল, উস্কে দিয়েছিল যুদ্ধ, ঘৃণা আর ধ্বংস। ভাবুন তো, এমন একজন মানুষ যদি পেতেন বর্তমানের ফেসবুক, টুইটার বা ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের হাতিয়ার, তাহলে কি হতে পারত? আমরা আজ যে সময়ে বাস করছি তা যেন গোয়েবলসের সেই কল্পনারই বাস্তব রূপ। প্রতিদিন আমাদের সামনে ভেসে আসে মিথ্যার ঢেউ, কখনো তা রাজনৈতিক, কখনো পারিবারিক, কখনো আবার সাংস্কৃতিক বা ব্যক্তিগত। সামাজিক মাধ্যম এখন আর শুধুই যোগাযোগের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে বিভ্রান্তি, মিথ্যা প্রচার এবং বিভাজনের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। সম্প্রতি রিজওয়ানা হাসানের প্রায় 25 মিনিটের একটি সাক্ষাৎকার ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা, অপব্যাখ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, অনেকেই পুরো বক্তব্য না শুনেই নিজেদের সুবিধামতো ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। আমি পুরো সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে দেখেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি। সেখানে তিনি মূলত উগ্রবাদী বা কট্টরপন্থী শক্তির প্রসঙ্গ তুলেছেন। তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, মাজার ভাঙচুর, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য এবং অতীতে কিছু চরমপন্থী ব্যক্তির মুক্তি, এসব ঘটনার প্রেক্ষিতে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। নারীর প্রতি কটূক্তির প্রসঙ্গে তিনি বলেছেন, এক পর্যায়ে সংশ্লিষ্টরা ক্ষমা প্রার্থনা করেছিল। এই প্রসঙ্গটি স্পষ্টভাবেই হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি ঘটনার দিকে ইঙ্গিত করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো অংশে কোথাও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করেননি। বরং সাংবাদিক যখন প্রশ্ন তুললেন, এই উগ্র বা কট্টরপন্থী শক্তির একটি অংশ তো এখন বিরোধী রাজনীতির সাথে যুক্ত, তখনও রিজওয়ানা হাসান সরাসরি জামায়াতকে দায়ী করেননি। তিনি বলেছেন, যদি এমন কোনো গোষ্ঠী বিরোধী রাজনীতির অংশ হয়েও থাকে, তাহলে তাদের রাজনীতির যেসব অংশ নারী বিদ্বেষী বা নারীর ক্ষমতায়নের পরিপন্থী, সেগুলো নিয়েই কাজ করতে হবে। অর্থাৎ তিনি কোনো রাজনৈতিক দলকে সামগ্রিকভাবে অস্বীকার কথা বলেননি,
বরং নির্দিষ্ট কিছু ধারণা, আচরণ ও দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, খুবই জরুরি। পুরো সাক্ষাৎকারে তিনি কোথাও বলেননি যে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীকে পরাজিত করা হয়েছে। এমন কোনো বক্তব্য তার মুখে নেই। এখানে একটি বিষয় বোঝা দরকার, ভোট ইঞ্জিনিয়ারিং মানেই ভোট কারচুপি নয়। ভোট ইঞ্জিনিয়ারিং বলতে অনেক সময় রাজনৈতিক কৌশল, জোট গঠন, ভোট ব্যবস্থার কৌশলগত ব্যবহার বা নির্বাচনী হিসাব নিকাশকে বোঝানো হয়, কিন্তু সেটিকে সরাসরি ভোট জালিয়াতি বা কারচুপি বলা সঠিক নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনলাইনে একটি অংশ এই সাক্ষাৎকারকে এমনভাবে প্রচার করছে যেন তিনি জামায়াতকে ক্ষমতায় আসতে দেননি অথবা নির্বাচনে তাদেরকে কৌশলে পরাজিত করা হয়েছে, যা সাক্ষাৎকারের বক্তব্যের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংশ্লিষ্ট কিছু অনলাইন কর্মী এই ব্যাখ্যাকে প্রচার করছে, যা প্রকৃত বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, মতাদর্শের সংঘাত থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু কোনো বক্তব্যকে আংশিকভাবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কিংবা সমাজ অথবা উত্তেজনা ও মেরুকরণ তৈরি করা, এটা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। একই সঙ্গে এটাও সত্য, উগ্রবাদী বা কট্টরপন্থী শব্দগুলো অত্যন্ত সংবেদনশীল। এই ধরনের শব্দ ব্যবহারে আরও সতর্ক হওয়া প্রয়োজন, কারণ অসতর্ক ব্যবহার সমাজে অপ্রয়োজনীয় বিভাজন ও ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। আমাদের প্রয়োজন সত্যভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল ভাষা এবং পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা। কারণ অপব্যাখ্যা, প্রচারণা ও বিভ্রান্তি দিয়ে কখনো সুস্থ রাজনীতি গড়ে ওঠে না, বরং এতে সমাজের ঐক্যই ক্ষতিগ্রস্ত হয়। পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের ধারক ও বাহক বলা যেতে পারে। তাই পরমতকে বিকৃত করে বিশ্লেষণ করা খুবই দুঃখজনক। ধন্যবাদ। সবাই সুখে, শান্তিতে, সুস্থে এবং নিরাপদেও থাকবেন। মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবেন। আল্লাহ হাফেজ।